আহ্বান বেস্টসেলার আত্মোন্নয়নমূলক বইয়ের বিশাল সমাহার। অডিও বুক লিসেনিং, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই। অধ্যায় 9, আপন পথে থাকুন। এই মুহূর্তে আমি আমার সময়ের সবচেয়ে ভালো ব্যবহার কিভাবে করতে পারি? ঠিক এই প্রশ্নটাই সময় ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিজেকে বারবার জিজ্ঞেস করুন, এটাকে একটি অভ্যাসে পরিণত করুন। যতক্ষণ পর্যন্ত না এটা আপনার ভিতরে পৌঁছে আপনাকে অনুপ্রাণিত করে ততক্ষণ পর্যন্ত চালিয়ে যান। আপনি আপনার অনুসূচি ও কর্মসূচি তৈরি করবেন এই প্রশ্নটিকে ঘিরে। আপনি দেখে অবাক হবেন যে আপনি কত চমৎকারভাবে নিজের সময়কে গুরুত্বপূর্ণ কাজে বিনিয়োগ করছেন। আপনি আরও দক্ষ ও কর্মক্ষম একজন ব্যক্তি হয়ে উঠবেন। মাঝে মাঝে আমি আমার দর্শকদের জিজ্ঞেস করি, আপনার আর্থিক সম্পদের মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটি? তারা কিছুক্ষণ চিন্তা করার পর কয়েকটি উত্তর দেয়। তখন আমি তাদেরকে দেখিয়ে দেই যে প্রকৃত উত্তরটি আসলে আপনার আয় করার সামর্থ্য। কাজের ক্ষেত্রে আপনার এই আয় করার সামর্থ্যই হচ্ছে আপনার আর্থিক সম্পদের 80 থেকে 90%। নিজেকে একটু আয়কারী যন্ত্ররূপে চিন্তা করুন তো। আপনি যত কাজই করুন না কেন প্রতিটি কাজেরই মূল্য আছে, কম বা বেশি। আপনার মূল কাজ হচ্ছে ঠিক সেই কাজগুলোতে শৃঙ্খলার সাথে লেগে থাকা যেগুলোর মূল্যমান বেশি। এমন অল্প কিছু কাজ আছে যা আপনার ব্যবসায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেগুলোই বিরতিহীনভাবে করে যেতে হবে। জীবন ধারণ পদ্ধতি। এই যে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি খুঁজে বের করলেন এবং তা সম্পূর্ণ করতে অগ্রসর হয়েছেন, ঠিক এই মনোভাবটি অন্য সকল ক্ষেত্রেও প্রয়োগ করুন। মাঝে মাঝে সবচেয়ে ভালো সময় ব্যবস্থাপনা হচ্ছে কঠোর পরিশ্রম করার পর বাসায় যাওয়া, একটু আগেই ঘুমিয়ে যাওয়া এবং রাতে একটি চমৎকার ঘুম দেওয়া, অথবা প্রিয় মানুষদের সাথে সময় কাটানো, অথবা আপনার দেহের যত্ন নিলেন, ব্যায়াম করলেন, পুষ্টিকর খাবার খেলেন এবং পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করলেন। মাঝে মাঝে আপনার সময়ের সবচেয়ে ভালো ব্যবহার হয় কেবল টিভি না দেখে হয়তো আপনার পরিবারের সাথে সময় কাটানো বা একটি বই পাঠ করা। আর বাকি সময় যদি আপনি সামাজিকতা রক্ষা করেন, আপনার আত্মীয় স্বজন বন্ধুদের সাথে হাসি ঠাট্টা করেন, এতে করে আপনি সজীব অনুভব করবেন এবং চাপ বা ধকলমুক্ত হবেন। আপনার মনের উপর থেকে অতিরিক্ত চাপ বা টেনশনের যে কালো মেঘ ভেসে বেড়ায় তা আপনার হাসি ও আনন্দের খুশিতে বৃষ্টি হয়ে ঝরে পড়বে। আপনি একটি রৌদ্রোজ্জ্বল দিনের মতো উষ্ণ ও আলোকিত অনুভব করবেন। এমন মনোভাব আপনার কর্মদক্ষতাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। এজন্যই নিজেকে সর্বদা জিজ্ঞেস করবেন, এই মুহূর্তে আমার সময়ের সবচেয়ে ভালো ব্যবহার কিভাবে করতে পারি। তারপর আপনি নিজেকে নিয়ে সেই কাজটি করিয়ে নেবেন। এবার কাজটি যাই হোক না কেন, এই বইয়ের উদ্দেশ্যই হচ্ছে আপনাকে সহায়তা করা, যাতে আপনি নিজেকে চিনতে পারেন, শৃঙ্খলাবদ্ধভাবে নিজেকে পরিচালিত করতে পারেন। তাই আপনি যখন শৃঙ্খলার সাথে নিজেকে পরিচালিত করবেন, তখন আপনি সময় ব্যবস্থাপনার একজন গুরু হয়ে উঠবেন। গুরুত্বপূর্ণ বনাম জরুরি। আপনি যখন আপনার কাজগুলোকে বন্টন করবেন, তখন প্রাধান্য বজায় রাখা দরকার। কাজগুলোকে দুই দিক থেকে বিচার করা যায়। অল্প কিছু কাজ আছে যা গুরুত্বপূর্ণ, আর অনেক তুচ্ছ কাজ আছে যেগুলো করা জরুরি। এই গুরুত্বপূর্ণ ও জরুরি কাজের ধরন অনুযায়ী কাজকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি, যথা 1 নম্বর বেশি গুরুত্বপূর্ণ বা বেশি জরুরি, 2 নম্বর বেশি গুরুত্বপূর্ণ কম জরুরি, 3 নম্বর কম গুরুত্বপূর্ণ বেশি জরুরি, 4 নম্বর কম গুরুত্বপূর্ণ বা কম জরুরি। 1 নম্বর বেশি গুরুত্বপূর্ণ বা বেশি জরুরি। এই কাজগুলো প্রথমে সম্পাদন করুন। তবে এই কাজগুলো চিনবেন কি করে? একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যেটার প্রভাব আপনার পেশাগত জীবনে দীর্ঘমেয়াদে বজায় থাকবে। আর জরুরি কাজ হচ্ছে যেটা আপনি সরিয়ে রাখতে পারেন। আবার কিছু কাজ আছে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি জরুরি, এগুলো এখনই করতে হবে এমন। এগুলো প্রথমে করুন। অনেক সময় দেখা যায় আপনাকে হয়তো লোকজনের সাথে দেখা করতে হবে, কিছু কাজ করতে হবে বা বিভিন্ন জায়গায় যেতে হবে, হয়তো গ্রাহকদের সাথে সাক্ষাৎ করতে হবে, প্রকল্পটি শেষ হয়েছে কিনা দেখতে যেতে হবে, বা অন্যদের যে কাজ দিয়েছিলেন তা সম্পূর্ণ হলো কিনা তা দেখতে হবে। বেশিরভাগ সফল ব্যক্তিরা তাদের অধিকাংশ সময় কাটায় এই ধরনের বেশি গুরুত্বপূর্ণ বা বেশি জরুরি কাজে। আপনার দায়িত্ব হচ্ছে প্রাধান্য অনুযায়ী নিজের অনুসূচি ঠিক করা। যে কাজগুলো বেশি গুরুত্বপূর্ণ বা বেশি জরুরি সেগুলো তালিকায় আগে রাখা। এগুলোকে বলতে পারেন এখনই করতে হবে এমন কাজ।
2 নম্বর, বেশি গুরুত্বপূর্ণ বা কম জরুরি। এটা দ্বিতীয় ধরনের কাজ, বেশি গুরুত্বপূর্ণ কম জরুরি। এগুলো সম্পাদনের জন্য সময়সীমা নির্দিষ্ট করুন এবং আপনার প্রতিদিনকার অনুসূচিতে এগুলো লিখে রাখুন। এই কাজগুলো আবার পরেও করা যায়, অন্তত কিছু সময়ের জন্য পিছিয়ে দেওয়া যায়। এই ধরনের কাজের একটি ভালো উদাহরণ হচ্ছে কলেজে লেখার জন্য অ্যাসাইনমেন্ট বা প্রতিবেদন দেওয়া হয়, যা প্রায় সময়ই পরীক্ষার আগের রাতে বা প্রতিবেদন জমা দেওয়ার পূর্বে রাতে সম্পূর্ণ করা হয়। এটা আপনার পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ, তবে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হলেও যখন প্রথম এটা বাড়ির কাজ হিসেবে দেওয়া হয় তখন এটা কম জরুরি বলে এড়িয়ে যায় বা পরে করবে বলে রেখে দেয়। এজন্যই বেশিরভাগ প্রতিবেদন বা অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করা হয় জমা দেওয়ার আগের রাতে। যা এতদিন গুরুত্বপূর্ণ হলেও বেশি জরুরি ছিল না, তা হঠাৎ করেই বেশি জরুরি হয়ে পড়ে। আপনার সমগ্র জীবন জুড়ে আপনি দেখবেন এই বেশি গুরুত্বপূর্ণ বা কম জরুরি কাজ দ্বারাই আপনি ঘিরে আছেন। আপনার কর্মক্ষেত্র সম্পর্কিত বই পড়া দরকার, অতিরিক্ত প্রশিক্ষণ নেওয়া দরকার, আপনার দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য কিছু দক্ষতা ও কারিগরি জ্ঞান অর্জন দরকার, কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ হলেও জরুরি নয়। এজন্যই আপনি গড়িমসি করেন। বেশিরভাগ লোকজন যারা ব্যবসায় সাফল্য অর্জন করতে পারে না, তার অন্যতম কারণ হলো তারা তাদের দক্ষতা ও কারিগরি জ্ঞানকে উন্নত করতে ব্যর্থ। এজন্য তারা এমন লোকজন দ্বারা প্রতিস্থাপিত হয় যার আরও বেশি দক্ষ ও সক্ষম। একটি সাধারণ জিনিস ধরি, যেমন শারীরিক ব্যায়াম। এটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ কিন্তু কম জরুরি। এখনই করতে হবে এমন নয়, আপনি এটা সরিয়ে রাখতে পারেন। অনেকে তো দৈহিক ব্যায়াম না করে জীবন কাটিয়ে দেয়, তবে আমাদের চিকিৎসকরা বের করেছেন যে বয়স্ক লোকজনের 85% স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টির অন্যতম কারণ ব্যায়াম এড়িয়ে চলা। এটা তরুণদের জন্যও সত্য। এই ধরনের বেশি গুরুত্বপূর্ণ কম জরুরি কাজগুলোই আপনার জীবনের কার্যকারিতা বৃদ্ধি করবে। 3 নম্বর, কম গুরুত্বপূর্ণ বেশি জরুরি। আপনার দপ্তরে হয়তো এমন অনেক লোক আসবে যারা ফোন দিবে, মেইল পাঠাবে বা চিঠি পাঠাবে, কিন্তু এই ধরনের কাজ আপনার পেশাগত বা ব্যবসায়িক জীবনের সাথে যায় না, বা এই ধরনের কাজের ফলাফল আপনার ব্যবসায়িক জীবনে কোনো অবদান রাখবে না। এগুলোই হচ্ছে কম গুরুত্বপূর্ণ বা বেশি জরুরি কাজ। এই ধরনের কাজ আপনার ভ্রান্তি বা বিভ্রম বৃদ্ধি করবে। অনেকে অবশ্য চিন্তা করে যে যেহেতু আমি এটার সাথে যুক্ত সেহেতু এটা নিশ্চয়ই আমার ব্যবসায় কাজে লাগবে। আসলে তা নয়, এটা হতে পারে পুরোপুরি অপ্রাসঙ্গিক। এই ধরনের কাজই লোকজন বেশি সময় ব্যয় করে, প্রায় অর্ধেক কর্মঘণ্টা ব্যয় করে, যেগুলো কম গুরুত্বপূর্ণ বেশি জরুরি। এগুলো করা মজার, সহজ ও উপভোগ্য, কিন্তু কর্মক্ষেত্রে অবদান শূন্য। এ ধরনের কাজের মধ্যে রয়েছে সহকর্মীদের সাথে খেজুরে আলাপ করা বা এমন ধরনের কোনো কাজ যেগুলোর কোনো মূল্যই নেই। ইদানিং আবার এই খেজুরে আলাপের নতুন নাম হয়েছে। আপনি যদি জিজ্ঞেস করেন আপনারা এখানে কি করছেন, উত্তর দিবে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসকাস করছি। বিষয়টি কি? ধান গাছের তক্তা দিয়ে কি কি আসবাবপত্র বানানো যায়। এখানে আমি ব্যক্তির সমালোচনা করছি না। একজন ব্যক্তির যে নেতিবাচক অভ্যাস তার মূল্যবান সময়ের অপচয় করছে, আমি কেবল সেই অভ্যাসের সমালোচনা করছি। যা হোক, নিজে বেশি জড়িত না থেকে দ্রুত উপায়ে কার্যকর পথে কম গুরুত্বপূর্ণ বেশি জরুরি কাজগুলো সম্পাদন করুন। যদি সম্ভব হয় একজন প্রতিনিধিকে কাজে লাগান যে করতে পারে। 4 নম্বর, কম গুরুত্বপূর্ণ কম জরুরি। এমন ধরনের কিছু কাজ আছে যেগুলো গুরুত্বপূর্ণ বা জরুরি কোনোটাই নয়, তবুও লোকজন এগুলোতে নিজেদের সময় দেয়। এই ধরনের কাজকে বলা যায় সময়ের অপচয়কারী। অনেকেই এমন ধরনের কাজে নিজের ও কোম্পানির সময় অপচয় করে যেগুলোর কোনো মানেই হয় না। ইমেইলে স্প্যাম বক্স চেক করা, খেলার খবর পড়া, দিনের বেলা কেনাকাটা করতে যাওয়া, গাড়ি নিয়ে ঘোরা, কারোর সাথে সাক্ষাৎ করার কথা তখন বসে বসে রেডিও শোনা, চা পান করা, এইসব কাজ না গুরুত্বপূর্ণ না জরুরি। এইগুলো করা মানে পুরোপুরি সময়ের অপচয় করা। আপনার জীবনে এগুলোর কোনো অবদান নেই। এই ধরনের কাজগুলোতেই আমরা বেশি ব্যস্ত থাকি। এই কাজগুলো বারবার করতে হয় এমন। প্রতি সপ্তাহে 1 বা 2 ঘন্টা সময় রাখুন এগুলো করার জন্য। যদি সম্ভব হয় তবে অন্য কাউকে খুঁজে নিন যে এগুলো করতে পারবে, অথবা সব কিছু বাদ দিন। ভালো কর্ম অভ্যাস গঠন করুন। দুঃখজনক ব্যাপার হচ্ছে আপনি যদি কোনো কাজ বারবার অবিরতভাবে করতে থাকেন তবে এটা একটি অভ্যাসে পরিণত হবে।
আর অভ্যাস একবার গঠন হয়ে গেলে ভাঙা খুব কষ্টকর। অনেকেই এমন ধরনের অপ্রয়োজনীয় বা অবদানশূন্য কাজে নিজেদের সময় ব্যয় করাটাকে একটি অভ্যাসে পরিণত করে ফেলে, আর এজন্যই তারা খুব বিস্মিত বা অবাক হয় যখন দেখে তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে বা পদোন্নতি দেওয়া হয়নি। সময় ব্যবস্থাপনার মূল চাবিকাঠি হচ্ছে প্রাধান্য অনুযায়ী কাজগুলোকে সাজানো এবং যে কাজগুলো বেশি গুরুত্বপূর্ণ বা বেশি জরুরি সেই কাজগুলো করে যাওয়া। যখন আপনি এ ধরনের কাজ করবেন তখন আপনি আরও উন্নত হতে চেষ্টা করবেন। এতে করে আপনি বেশি গুরুত্বপূর্ণ কম জরুরি কাজগুলো সম্পন্ন করবেন। ঠিক এই কাজগুলোই যেগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম জরুরি, এগুলো আপনাকে দীর্ঘমেয়াদে সাফল্য অর্জন করতে, আপনাকে এগিয়ে নিতে সহায়তা করবে। অধ্যায় 10, আপনার মূল দক্ষতার জায়গাগুলো খুঁজে বের করুন। আপনার কার্যকারিতা বৃদ্ধি করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আপনার মনোযোগ ধরে রাখার সামর্থ্য। আপনি যে কাজ করতে চান তার প্রতি নিজের মনোযোগ ধরে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার মনোযোগই আপনার কাজের দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধি করবে। মনে রাখবেন, আপনার মধ্যে সবচেয়ে দামি জিনিস হচ্ছে আপনার মনোযোগ। যখনই আপনি ফেসবুকের নিউজ ফিড দেখবেন তখনই আপনি বুঝবেন যে আপনি পণ্যে পরিণত হয়েছেন আর আপনার মনোযোগ বিক্রি হয়ে গেছে। কারণ ফেসবুক টাকা আয় করেই তো তার বিজ্ঞাপন দিয়ে যা আপনি দেখেন, আর এই দেখার সাথে সাথে আপনার মনোযোগও কিন্তু সেদিকে চলে যায়। মনোযোগ ধরে রাখার সামর্থ্যটি বোঝার জন্য একটি সহজ উদাহরণ হচ্ছে নামাজ পড়ার সময় আমাদের মনোযোগকে লক্ষ্য করা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নামাজ পড়ার সময় মনোযোগ অনেকটা বিক্ষিপ্ত হয়। নামাজ পড়ছি, সূরা পাঠ করছি, কিন্তু একই সাথে হয়তো কোনো একটা হিসাব নিয়েও চিন্তা করছি। তাহলে দেখতেই পারছেন একটি কাজ করার সময় মনোযোগ ধরে রাখা একটি কষ্টকর ব্যাপার। কিন্তু নিয়মিত অনুশীলন করলে আপনিও আপনার কাজের সময় নিজের মনোযোগ ধরে রাখতে পারবেন। এটা পারা যায়। চর্চা করলেই মনোযোগ ধরে রাখার অভ্যাসটি গঠন করা সম্ভব। দক্ষতার জায়গাগুলো খুঁজে বের করতে নিজেকে প্রশ্ন করুন, কেন আমাকে চাকরিতে রাখা হয়েছে বা কেন আমাকে মাস শেষে বেতন দেয়। এতে করে আপনি যখন জানবেন যে আপনার দায়িত্বগুলো কী কী, তখনই তো আপনি সেগুলোর প্রতি পূর্ণ মনোযোগ দিতে পারবেন। আপনার মূল দক্ষতার জায়গাগুলোতে যেসব জিনিস থাকতে হবে: 1 নম্বর, আপনি চাকরি করেন বা ব্যবসা করেন, আপনার যে পেশা সেই পেশা সংক্রান্ত দায়িত্ব ও দাবি দেওয়া থাকতে হবে। 2 নম্বর, দক্ষতার জায়গাগুলো এমন সেগুলোর জন্য আপনি শতভাগ দায়ী, কোনো অজুহাত নয়, অন্যকে দোষারোপ করা নয়, নিজের কাজের দায়িত্ব নিজে নেবেন। যদি আপনি নিজে কাজটি করতে না পারেন তবে অন্য কেউই এটা আপনার জন্য করে দিতে পারবে না। 3 নম্বর, এগুলো এমন কিছু কাজ যা পুরোপুরি আপনার নিজের নিয়ন্ত্রণে। এই কাজগুলো করতে আপনার অন্য কারো সহায়তার দরকার নেই। যদি আপনি আপনার মুখ্য দক্ষতার ব্যাপারে নিশ্চিত না হন তবে আপনি আপনার বসকে জিজ্ঞেস করতে পারেন, স্যার ঠিক কেন আমাকে বেতন দেওয়া হয়। হয়তোবা আপনার বসও পুরোপুরি বলতে পারবে না। অনেকেই এই ব্যাপারটি নিয়ে খুব একটা চিন্তা করে না। তবে আপনি যখন এই প্রশ্ন করবেন তখন আপনার বসও প্রশ্নটি নিয়ে চিন্তা করবে যে কেন আপনাকে বেতন দেওয়া হচ্ছে বা কেন সে নিজে কোম্পানি তাকে বেতন দিচ্ছে। এই প্রশ্নের ফলে উভয়ের মধ্যে কাজের প্রতি আগ্রহ ও উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। একটি নির্দিষ্ট পথে থাকুন। আপনার মুখ্য দক্ষতাগুলো খুঁজে বের করতে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোন কাজটি কেবল আমিই করতে পারি যা করলে আমাদের সংগঠনে একটি নতুন মাত্রা যোগ হবে। এই প্রশ্নের কিন্তু একটা নির্দিষ্ট উত্তর আছে, আর উত্তরটি আপনাকে খুঁজে বের করতে হবে। সময় ব্যবস্থাপনা। প্রায়ই দেখবেন আপনার কর্মক্ষেত্রে এমন কিছু কাজ আছে যা কেবল আপনিই করতে পারেন। যদি আপনি এগুলো না করেন তবে অন্য কেউই আপনার জন্য এগুলো করে নিতে পারবে না। যদি আপনি এই কাজগুলো ভালোভাবে করেন তবে আপনি আপনার প্রতিষ্ঠানে ও চাকরিতে নতুন মাত্রা যোগ করবেন। ঠিক এই নির্দিষ্ট কাজগুলোই আপনার কাজে বা চাকরিতে সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। আপনি যদি আপনার কর্মদক্ষতার শিখরে পৌঁছাতে চান তবে আপনাকে অবশ্যই সেই কাজগুলো সম্বন্ধে খুব স্পষ্ট ও পরিষ্কার ধারণা থাকতে হবে। আপনাকে সেই কাজগুলোকে অন্য সকল কাজের চেয়ে বেশি মূল্য দিতে হবে। ঠিক এই কাজগুলোকেই আপনাকে অন্যদের থেকে অনন্য করে তুলবে। অনন্যতা নিয়ে তার্কিক হন। তার বই বদলে যান এখনই তে বলেছেন, অনন্যতা নিয়ে তারিক হক তার বই বদলে যান এখনই বইতে বলেছেন, একবার তলিয়ে দেখুন যে আপনাকে ব্যঙ্গ করছে তারই হয়তো এটা একটা বড় সমস্যা, আপনার নয়। নিজেকে কখনো ছোট ভাববেন না। মনে রাখবেন,
পৃথিবীতে আপনি একজন অনন্য মানুষ, আপনার মতো আর কেউ নেই। স্মরণ রাখবেন, আমাদের কাজ অনেক, এমন শত শত ছোট ছোট কাজ আছে যা আমরা করতে পারি, কিন্তু এগুলো আমাদের সাফল্য অর্জনে কোনো অবদানই রাখবে না। মুখ্য দক্ষতাগুলোতে জোর দেওয়াটা আমাদের কার্যকারিতা, ক্ষমতা, আগ্রহ ও শক্তি বৃদ্ধি করে এবং আমাদের সাফল্যের সুযোগগুলোকে প্রভাবিত করে। আপনি সর্বদা প্রচণ্ড আত্মবিশ্বাস অনুভব করবেন। আপনার এই ব্যক্তিগত শক্তি আপনাকে আপনার প্রতিষ্ঠানের অন্য সবার থেকে আলাদা করে তুলবে এবং আপনাকে এগিয়ে যেতে সহায়তা করবে। বর্তমানে আমরা একটি বিক্ষিপ্ত পরিবেশের মধ্যে বাস করছি। করার মতো অনেক কাজ, আর যে কোনো সময় যে কোনো জায়গায় খুব সহজেই আপনার মন আপনার নির্দিষ্ট কাজ বাদে অন্য যে কোনো কাজ করতে পারে। এমন অনেক কিছু আপনার সামনে আসবে যা আপনার মনোযোগ নষ্ট করে দেয়। একেই বলে চিত্তবিক্ষেপ। মানে আপনার চিত্ত বা মন একটি নির্দিষ্ট জায়গা থেকে বিক্ষিপ্ত হওয়া বা অন্যত্র সরে পড়া। এজন্য এ যুগকে বলা হয়েছে চিত্তবিক্ষেপণের যুগ। এভাবে যদি চিত্তবিক্ষেপ ঘটে তাহলে আপনার মধ্যে আত্মবিশ্বাসের অভাব ঘটবে। আপনি হতাশা, চাপ ও নিরাশায় ভুগবেন। এমন কিছু করতে গিয়ে আপনি বুঝবেন যে এই কাজটি করে আসলে আমার প্রধান লক্ষ্যগুলোর প্রতি কোনো কাজই হচ্ছে না। আপনার আক্ষেপ আরও বৃদ্ধি পাবে। এজন্যই দেখবেন যারা অতিমাত্রায় স্মার্টফোন চালায় তারা কোনো কাজেই দক্ষ না। সারাক্ষণ কেবল এক অ্যাপ থেকে আর এক অ্যাপে ঘুরে বেড়াচ্ছে। কোনো একটি কাজ দিলে তা সম্পূর্ণ করতে পারছে না। এতে করে তাদের নিজেদের মধ্যেও অনেক হতাশা ও আত্মবিশ্বাসের অভাব দেখা যাচ্ছে। আমার বিরুদ্ধে আমার বন্ধুদের একটি অভিযোগ আছে যে আমাকে ফেসবুকে বার্তা দিলে বা ইমেল পাঠালে আমি একদিন পরে উত্তর দেই। এটা সত্য, কারণ আমি দিনের একটি নির্দিষ্ট সময়েই কেবল আমার ফেসবুক বা ইমেইল চেক করি। এতে করে আমি আমার অন্যান্য সময় নির্বিচ্ছিন্নভাবে কাজে লাগাতে পারি এবং আমার প্রধান কাজগুলোতে ঠিকভাবে মনোযোগ দিতে পারি। আপনার মূল দক্ষতার জায়গাগুলোকে স্পষ্ট করুন। দেখা যায় যে একটি চাকরিতে 5টি বা 7টি জায়গা থাকে যেখানে মূল কাজগুলো হয় বা করতে হয়। এই কাজগুলোর উপরই আপনার পুরো কাজের ফলাফল মোটামুটি নির্ভর করে। ধরুন, আপনি যদি একজন বিক্রয়কর্মী হন, তবে আপনার মূল ক্ষেত্রগুলো হচ্ছে সম্ভাবনাময় ক্ষেত্র, নতুন গ্রাহক খোঁজার জন্য লোকজনের সাথে আলাপ করা। 2 নম্বর, বিশ্বাস নির্মাণ করা ও ঘনিষ্ঠ বা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করা। 3 নম্বর, গ্রাহকের ঠিক চাহিদা খুঁজে বের করা। এটা এমন না যে আমার কাছে যা আছে তা কিভাবে বিক্রয় করবেন, বরং গ্রাহকের আসলেই কি দরকার তা খুঁজে বের করা। 4 নম্বর, আপনার পণ্যের প্রয়োজনীয়তা তুলে ধরুন। 5 নম্বর, অভিযোগে সুনির্দিষ্ট উত্তর দিন। 6 নম্বর, সম্পূর্ণ মালামাল বুঝিয়ে দিয়ে বিক্রয় চুক্তি শেষ করুন। সন্তুষ্ট গ্রাহকদের কাছ থেকে পরামর্শ ও সুপারিশ গ্রহণ করুন। আপনার প্রতিষ্ঠানের একজন বিক্রয়কর্মী হিসেবে এই প্রতিটি কাজ আপনাকে সম্পূর্ণ করতে হবে। এটাই আপনার দায়িত্ব। এবার ধরুন, একজন ব্যবস্থাপক হিসেবে আপনার মুখ্য ক্ষেত্রগুলো হচ্ছে: 1 নম্বর, পরিকল্পনা করা। একদম ঠিক কী কাজ করতে হবে তা পরিপূর্ণ গুছিয়ে লেখা। 2 নম্বর, সংগঠিত করা। লোকজন, অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করা। 3 নম্বর, নিয়োগ দান। লক্ষ্য অর্জন করতে পারে এমন যোগ্য ও দক্ষ লোকজন খুঁজে বের করা। 4 নম্বর, দায়িত্ব অর্পণ করা। একদম ঠিক লোককে দায়িত্ব দেওয়া, সময় ও কী পরিমাণ কাজ করবে তাও নির্দিষ্ট করে দেওয়া। 5 নম্বর, তত্ত্বাবধান করা। কাজটি ঠিক সময়সূচি মতো হয়েছে এবং প্রয়োজনীয় গুণগত মান বজায় ছিল তা নিশ্চিত করা। 6 নম্বর, পরিমাপ করা, অর্থাৎ তথা সূচক রাখা, সময়সীমা মেনে চলা, গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ হয়েছে কিনা তা দেখা। 7 নম্বর, প্রতিবেদন দেওয়া। আপনি কি করছেন ও কি করতে যাবেন এই ব্যাপারে আপনার উপরে ও অধস্তন কর্মীদের অবগত করা। ব্যবসায়িক ব্যবস্থাপক ও জীবন ব্যবস্থাপনার প্রায় 90% ব্যর্থতা ঘটে এই মুখ্য কাজগুলো করতে না পারা। এটা অনেকটা রান্না করার মতো। তরকারি রান্না করলেন কিন্তু লবণ, মরিচ ও পেঁয়াজ দিলেন না, তখন এটা কি হবে? যেমনটা চাচ্ছিলেন তা তো আর হবে না। স্পষ্টতা খুব দরকারি। সংগঠনের প্রতিটি পর্যায়ে, প্রতিটি স্তরের প্রত্যেককে তার মূল দক্ষতার জায়গাগুলো সম্বন্ধে জানা উচিত। প্রতিটি কর্মচারী যখনই প্রতিবেদন জমা দেবে তখন নিশ্চিত করবেন যে তিনি তার সংগঠনের প্রতি যে অবদান রাখছেন তার সম্পর্কে নিশ্চিত ও সন্তুষ্ট। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার সংগঠনকে ভালোবাসেন ও এর সাফল্য কামনা করেন, তবে এর সাথে যুক্ত লোকজনের প্রতিও আপনি সহানুভূতিশীল হন।
সবচেয়ে ভালো হয় যদি আপনি একদম স্পষ্ট ও পরিষ্কারভাবে তাদেরকে তাদের দায়িত্বগুলো বুঝিয়ে বলেন। যদিও এটা প্রায়ই বলা হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি কেবল আপনার মতো করে বললে হবে না, তাদেরকে তাদের মতো করে বোঝান। সময় মতো লক্ষ্য অর্জনে সহায়তা করুন। আপনি আপনার কোম্পানির যে পদেই থাকুন না কেন তা কোনো ব্যাপার না। আপনাকে দুইটি জিনিস অবশ্যই জানতে হবে। প্রথম, আপনার বসের মূল দক্ষতার জায়গাগুলো কোনগুলো। আপনার সংগঠনের সাফল্যের জন্য আপনার বসকে এমন কী কাজ করতে হবে। আপনি যদি এটা না জানেন তবে তাকে সহায়তা করবেন কিভাবে। ব্যক্তিগত সাফল্য পেতে এটা জানা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, আপনাকে জানতে হবে আপনার মূল দক্ষতার জায়গাগুলো কোথায়। অধিকন্তু আপনার কাছে যতজন প্রতিবেদন জমা দিবে তাদেরও আপনার মতো নিজ নিজ দক্ষতার জায়গাগুলো সম্বন্ধে স্পষ্ট ধারণা থাকা উচিত। আপনার অধস্তন লোকেরা যখন নিজ নিজ ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট থাকবে তখন তারা সেই ক্ষেত্রগুলোর কাজ সুচারুরূপে সম্পন্ন করতে পারবে। আমাদের গ্রামে বলে, একজনকে সেই কাজেই দাও যেই কাজে সে দক্ষ, এতে করে তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে। অধ্যায় 11, অন্যের হাতে কাজ দিন। সময় ব্যবস্থাপনার সবচেয়ে বড় কৌশল হলো অন্যের হাতে কাজ দেওয়া। এতে করে আপনার দক্ষতা আরও বৃদ্ধি পাবে। যে সমস্ত কাজের মূল্যমান কম সেগুলো আপনি অন্য কাউকে দিয়ে করাতে পারেন। আধুনিক ব্যবস্থাপনার অন্যতম দিক হচ্ছে কম মূল্যমানের কাজ কম বেতনে করানো। ধরুন, একটি পোশাকের নকশা ও কাপড়ের গুণগত মান হচ্ছে গুরুত্বপূর্ণ। এছাড়া অন্য কাজগুলো হচ্ছে কম মূল্যমানের, যেমন মেশিনে সেলাই করা, ঠিকভাবে সেলাই হয়েছে কিনা দেখা, ঠিক সময়ে মালামাল পৌঁছে দেওয়া প্রভৃতি কাজগুলো অন্য কাউকে দিয়ে করিয়ে নিতে পারেন। অন্য কারো হাতে কাজ দেওয়া বা প্রতিনিধি দিয়ে কাজ করিয়ে নেওয়াটাও কিন্তু একটা গুণ। এটা নিয়মিত চর্চা ও অনুশীলনের মাধ্যমে অর্জন করা যায়। আপনি যে কাজ করতে পারেন আর আপনার প্রতিনিধিও যদি তার সমান বা তার চাইতেও ভালো কাজ করতে পারে তবে তাকেই কাজটি করতে দেওয়া উচিত। 70% নামক একটি তত্ত্ব আছে। তত্ত্বটি বেশ কাজের। তত্ত্বটি হচ্ছে, একটি কাজের 70% যদি আপনার চেয়ে কেউ ভালোভাবে করতে পারে তবে কাজটি তাকে দিয়েই করিয়ে নেওয়া ভালো। নিজের মূল্য বৃদ্ধি। প্রতিনিধিত্ব আপনাকে জানায় যে আপনি ব্যক্তিগতভাবে কি করতে পারবেন বা কি পরিচালনা করতে পারবেন। অন্যের হাতে কাজ দিলে আপনি আপনার মেধাকে কাজে লাগাতে পারবেন। আপনার মূল যে 20% কাজ যা আপনি ছাড়া আর কেউ করতে পারবে না, সেই কাজ করতে আপনি বেশি সময় পাবেন। আপনার সামনে সবসময় কোনো না কোনো পথ খোলা থাকে। একটি কাজ হয় আপনি নিজে করবেন, না হয় অন্যকে দিয়ে করাবেন। বেশি কর্মদক্ষতা অর্জনের জন্য আপনাকে সর্বদাই পরের দিকটি নিয়ে চিন্তা করতে হবে। আমি ভিন্ন অন্য কে এই কাজটি করতে পারবে? আমি ভিন্ন অন্য কেউ কি এই কাজটি করতে পারে? প্রতিনিধি দিয়ে কাজ করানোর ব্যাপারটা শেখা যায়। হ্যাঁ, প্রতিনিধি দিয়ে কাজ করানোর ব্যাপারটি শেখা যায়। প্রতিটি কাজ ভাগ করে দেওয়ার আগে লোকটি সম্পর্কে চিন্তা করুন। সঠিক লোককে কাজ দিন, দেখবেন সে ঠিকই কাজটি সম্পন্ন করে এসেছে। সময়সীমা দিন, ডেডলাইন তৈরি করুন। কাজটি কতটা ভালোভাবে করছে তা যাচাই বাছাই করুন এবং একটি অনুসূচি রাখুন যাতে পর্যালোচনা করে দেখা যায়। সমস্যার সমাধান করা ও সিদ্ধান্ত নেওয়ার কাজটিও কিন্তু প্রতিনিধিদের দিয়ে করানো যায়। অবশ্য এটা যদি তাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে তাহলে তারা নিশ্চয়ই তা করবে। কোম্পানির তথ্য সংগ্রহ, গবেষণা ও উন্নয়ন করার কাজটিও প্রতিনিধি দিয়ে করানো যায়। এমন যে কোনো কাজ যা আপনার মতো করে কেউ করতে পারে তাকে দিয়েই কাজটি করানো যায় এবং করানোটাও উত্তম। প্রতিনিধি দিয়ে কাজ করানোর ব্যাপারটিতে আপনি যত বেশি দক্ষ হবেন তত বেশি আপনার পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে, কিন্তু এই ব্যাপারটি ছাড়া অন্যকে দিয়ে কাজ করানোর কৌশলটি ছাড়া আপনি ব্যর্থ হবেন। আপনার হাতে অনেক কাজ চলে আসবে এবং অতি অল্প সময়ে কাজগুলো করার তাড়া থাকবে। আপনি এগুলো ঠিকভাবে করতে পারবেন না এবং আপনার কাজে শ্রেষ্ঠ হতে পারবেন না। ঠিক এই ব্যাপারটি আপনার পেশাগত জীবনকে ব্যর্থ করবে। সবচেয়ে ভালো খবর হলো ব্যবসার সব ধরনের কৌশল ও দক্ষতাই শেখা যাওয়া। সবচেয়ে ভালো খবর হলো ব্যবসার সব ধরনের কৌশল ও দক্ষতাই শেখা যায়। আপনি যদি নিয়মিত অনুশীলন করেন তবে এই বইয়ের সবগুলো বুদ্ধি ও কৌশল চর্চা করে আপনি একজন দক্ষ ব্যক্তি হয়ে উঠতে পারেন। আপনি হতে পারেন চমৎকার একজন সময় ব্যবস্থাপক এবং সামনের দিনগুলোতে আপনার কর্মদক্ষতা দ্বিগুণ বা তিনগুণ বৃদ্ধি পেতে পারে। অধ্যায় 12, কায় মনোবাক্যে মনোযোগ দিন।
কেবল এককভাবে একদম একটি বিষয় নিয়ে চিন্তা করুন। আপনার জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য নিন, কায়মনোবাক্যে মনোযোগ দিন। তার মানে দেহ, মন ও কথায় কেবল সেই নির্দিষ্ট লক্ষ্যেই মনোযোগ দিন। মনোযোগ দেওয়া মানে আপনি যখন একটি গুরুত্বপূর্ণ কাজ আরম্ভ করবেন তখন অন্য কোনো চিত্তবিক্ষেপ বা ভিন্নমুখী কোনো কাজ করা যাবে না। আপনার সাফল্যের জন্য এই কায়মনোবাক্যে মনোযোগ দেওয়াটা হচ্ছে সময় ব্যবস্থাপনার 1 নম্বর কাজ। আপনার জন্য যা কিছু দরকার, বুদ্ধিমত্তা, সক্ষমতা, সৃজনশীলতা সহ সব কিছু অর্জন করতে পারেন, কিন্তু যদি আপনি একসময় কেবল একটি কাজে মনোযোগ দিতে না পারেন তবে আপনি সফল হতে পারবেন না। আপনাকে প্রথম সময় মতোই কাজ শেষ করতে পারবেন। এই অতিরিক্ত বা 30% সময় বেশি নেওয়াটাও সাফল্যের একটি গোপন রহস্য। আল নাইটিঙ্গেল বলেছেন, জীবনের প্রতিটি কৃতিত্ব ও সাফল্যের জন্য দরকার একটি দীর্ঘ অধ্যবসায়ী, একটি মনোযোগ। এক হাতে এক কাজ, এক হাতে এক কাজ, আবার 2 হাতে 2 কাজ নয়। আপনি যদি ডান হাতে লেখেন তবে আপনার লেখা নিশ্চয়ই ডান হাতে ভালোভাবে সুন্দরভাবে ফুটে উঠবে। হঠাৎ যদি বাম হাতে লেখেন, চিন্তা করে দেখুন হাতের লেখা কতটা অসুন্দর হবে। এই এক হাতে এক কাজ করার কৌশলটি ব্যবস্থাপনার সকল সূত্রের রাজা। এমনকি জীবন ব্যবস্থাপনের এই সূত্রটি অন্যতম। একবার যখন আপনি কোনো একটি কাজ হাতে নেবেন তখন শতভাগ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অন্য কোনো কাজ করবেন না। একটু কাজ করলাম, একটু উঠে গেলাম, আবার ফিরে এলাম, এমন যেন না হয়। একবার যখন একটি কাজ আরম্ভ করবেন তখন সেটা সম্পূর্ণ করেই উঠবেন। শেষ হলে তারপর অন্য কাজে হাত দিবেন। যখন ইমেইল, চিঠিপত্র এবং ফেসবুক দেখবেন তখন উত্তর দিয়ে আবার চলে আসবেন। যখন তখন ইমেইলের উত্তর দেবেন না। একটি নির্দিষ্ট সময়ে বসবেন, কেবল তখনই আপনার উত্তরগুলো দিয়ে বের হয়ে আসবেন। এবার একজন বিশেষজ্ঞের কথা বলি, তার নাম আলান লাকন। তিনি সময় ব্যবস্থাপনা বিষয়ক একজন বিশেষজ্ঞ। তিনি একটি গবেষণা চালান। 2 ধরনের মানুষ নেন। 1, যারা এক সময়ে কেবল একটি কাজ করে। 2, যারা কাজ করে উঠে যায়, বিরতি নেয়, আবার সেই কাজ করে। এই গবেষণা থেকে দেখা যায় যারা কাজ ফেলে রাখে, অন্য কাজ করে ও পুনরায় কাজে ফিরে আসে, তারা তাদের কাজের গতি ও ছন্দ হারিয়ে ফেলে। ফিরে এসে কাজ করলে তখন আবার পুনরায় প্রথম থেকে দেখতে হয়, আমি কোথা থেকে বাদ দিয়েছিলাম, কি ছেড়ে গেছি ও এখন কি করব। এই চিন্তাগুলো পুনরায় করতে হয়। এতে দেখা গেছে কাজটি করতে যে সময় লাগতো তার চেয়ে 500% বেশি সময় লাগে। তাই আপনি যদি একটি কাজ আরম্ভ করেন তবে এটা শতভাগ সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত লেগে থাকুন। সহজ কথায়, এক হাতে কেবল একটি কাজ করলে নির্দিষ্ট সময়ের আগেই দেখবেন কাজ হয়ে গেছে। এতে করে আপনার কাজের মানও দেখবেন বৃদ্ধি পাচ্ছে। একই সাথে অনেকগুলো কাজ করা এড়িয়ে চলুন। বর্তমানে অনেকেই অনেকগুলো কাজ একসাথে করার পক্ষপাতী। কিছু কিছু লোক বিশ্বাস করে যে তারা একই সাথে অনেকগুলো কাজ করতে পারদর্শী, কিন্তু গবেষণায় দেখা গেছে যে এই অনেকগুলো কাজ করার মতবাদ ধোপে টেকে না। বিশেষজ্ঞরা মূলত খুঁজে পেয়েছেন যে একই সময়ে অনেকগুলো কাজ করা মানে কাজ পরিবর্তন করা বা এড়িয়ে চলা। যদি আপনি একটি কাজ করতে গিয়ে সেটা বন্ধ করে নতুন আরেকটি কাজ ধরেন তবে আপনার পূর্ণ মনোযোগ নতুন করে নয়া কাজে প্রয়োগ করতে হবে। আবার যখন আপনি আগের কাজে ফিরে আসবেন তখন পুনরায় মনোযোগের পরিবর্তন। যেন বল ছাড়া ফুটবল মাঠে দৌড়ানো, একবার এদিক আবার ওদিক। ফুটবলে আর লাথি মারা হয় না, গোলও দেওয়া হয় না। এরকম ফলাফলশূন্য দৌড়াদৌড়ি আপনার মূল্যবান সময়, শ্রম, মেধা ও মনোযোগে নষ্ট করে, যা আপনি আপনার লক্ষ্য পূরণে কাজে লাগাতে পারতেন। বুদ্ধিহীন হয়ে ওঠা। USA টুডে অনুযায়ী আপনি যখন এক কাজ বাদ দিয়ে অন্য কাজে নামেন তখন আপনার একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি ও মেধা খরচ হয়ে যায়। এরকমভাবে একটি ব্যস্ত দিন পার করার পরে আপনার IQ এর 10 নম্বর হ্রাস পায়। আপনি পূর্বের তুলনায় বুদ্ধিহীন হয়ে উঠবেন। এতে করে দিন শেষে আপনার বুদ্ধিতে ঘাটতি দেখা যায়। যেমন রাতের খাবারের জন্য কি বাজার করবেন ভুলে যাবেন, বা টেলিভিশন দেখছেন কি দেখছেন বা কেন দেখছেন ভুলে যাবেন। এই ধরনের ছোট ছোট কাজও অমীমাংসিত থেকে যাবে। একই সাথে অনেকগুলো কাজ করার ব্যাপারটি একটি লবণীয় ব্যাপার। বিষয়টা প্রলুব্ধ করার মতো, কিন্তু এটা মারাত্মক ও অন্তর্ঘাতী একটি জিনিস। এটা ভেতরে ভেতরে আপনার কর্মদক্ষতা হ্রাস করবে। আপনি টের পাওয়ার আগেই দেখবেন অর্ধেক কাজ করাটা আপনার অভ্যাসে পরিণত হয়ে গেছে।
এতে করে আপনার মুখ্য কাজগুলো সম্পূর্ণ করা হয়ে উঠবে না, যা আপনার সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ। দৃঢ়ভাবে মনোযোগ দিন। আজই দৃঢ়ভাবে সংকল্প করুন যে আপনার কাজকে সতর্কভাবে পরিকল্পনা করবেন, গুরুত্ব অনুসারে সাজাবেন, তারপর প্রথম কাজটি আরম্ভ করবেন। যখন আপনি একটি কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, তখন যেন অন্য কোনো কাজ আপনাকে বিরক্ত না করে। এক হাতে কেবল একটি কাজই নেবেন এবং সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত সেই কাজই করবেন। উচ্চ ক্ষমতা সম্পন্ন ও দক্ষ ব্যবস্থাপকদের একটি কাজ হচ্ছে ভোরবেলায় বা সন্ধ্যাবেলায় কাজ করা অথবা ছুটির দিনে কাজ করা। তখন তারা এক হাতে কেবল একটি কাজ নিয়েই বসতে পারে, কোনো ধরনের বাধা বিপত্তি বা ব্যাঘাত ঘটে না। এক মনে কাজ করার আরেকটি সূত্র হচ্ছে ব্যাঘাত সৃষ্টি করতে পারে এমন জিনিস এড়িয়ে চলা। একদম সাথে সাথে ইমেইল বা ফোনের রিং বেজে উঠলেই না ধরা। একদম চুপচাপ থাকুন, দরজা বন্ধ করে দিন। যখন আপনি আপনার মুখ্য কাজে হাত দিবেন, তখন আপনার সকল ধরনের যন্ত্র বন্ধ রাখুন এবং অন্য সব কিছু সরিয়ে রাখুন। এই মুখ্য কাজ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি প্রাধান্য তালিকার প্রথম দিকের কাজ। এই কাজ করতে একনিষ্ঠ মনোযোগ দিন। আপনার এই একাগ্রচিত্তে কাজ করাটা আপনার কোম্পানির জন্য ও আপনার পেশাগত জীবনের জন্য খুবই প্রয়োজনীয়। যখন আপনি এটাকে একটি অভ্যাসে পরিণত করতে পারবেন, তখন আপনি আপনার কর্মদক্ষতা, উৎপাদনশীলতা ও সাফল্যের মাত্রা বৃদ্ধি করতে সক্ষম হবেন। অধ্যায় 13, দীর্ঘসূত্রিতা দূরীকরণ। বলা হয় যে দীর্ঘসূত্রিতা বা গড়িমসি করার অভ্যাস হচ্ছে সময় চোর। এই কথা শুনে এক জ্ঞানী ব্যক্তি বলেছিলেন, আসলে দীর্ঘসূত্রতা হচ্ছে জীবন চোর। আপনাকে গড়িমসি করার ভাব অতিক্রম করতে হবে, কালক্ষেপণ করার অভ্যাস দূর করতে হবে। এই দীর্ঘসূত্রিতা অতিক্রম করে সময় মতো আপনাকে আপনার কাজ সম্পন্ন করতে হবে। এটাই আপনার পেশাগত জীবনে সাফল্য ও ব্যর্থতা নির্ধারণ করে দেবে। যদিও এই দীর্ঘসূত্রিতার অভ্যাসটি সবার মধ্যেই বিদ্যমান, দেখা যায় প্রত্যেকেরই কাজ অনেক কিন্তু সময় খুব কম, তাই বলে যে এটাকে দূর করা যায় না তা নয়। দীর্ঘসূত্রিতা হচ্ছে হঠাৎ করে বা দুর্ঘটনাবশত কোনো কাজ এসে পড়া এবং তা করতে বসে যাওয়া। কাজ আসলেই যে কাজ করতে হবে এমন কোনো কথা নেই। নিজেকে ইচ্ছাকৃতভাবে ও সচেতনভাবে সরিয়ে রাখুন। কেবল মুখ্য কাজগুলোর প্রতি মনোনিবেশ করুন। আমরা প্রায় সময়ই আমাদের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ কাজে কালক্ষেপণ করি। যে কাজের মূল্য বেশি সেই কাজই গড়িমসি করি, অথচ অল্প কিছু কৌশল অবলম্বন করলেই কিন্তু দীর্ঘসূত্রিতা দূর করা যায়। একেবারে দূর করা না হলেও অন্ততপক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব। এই বিষয়ে গ্রন্থাগারে বা বইয়ের বাজারে অনেক ধরনের বই পাওয়া যায়। এমনকি মূল লেখক ব্রায়ান ট্রেসিরও এই বিষয়ে 2টি বই আছে। দীর্ঘসূত্রিতা দূর করার জন্য এখানে কিছু ভালো পরামর্শ দেওয়া হলো। মানসিকভাবে ছাপ মারা। এখনই করব, আমি এখনই করব। আমার মনে হয় আপনার কর্মদক্ষতা বৃদ্ধি করার জন্য এই শব্দাবলী হবে সবচেয়ে মোক্ষম মন্ত্র। যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজে দীর্ঘসূত্রিতা দেখবেন, তখনই মন্ত্রের মতো পাঠ করুন, আগ্রহ ও ইচ্ছা নিয়ে। এখনই করব, আমি এখনই করব। বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে আপনি যখন এই শব্দগুলো 1বার, 2বার বা 10বার উচ্চারণ করবেন অথবা 100বার বলবেন, দেখবেন যে আপনি অবচেতনভাবেই আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে লিপ্ত এবং সেই কাজটি শেষ করেই অন্য কোনো কাজ হাত দিচ্ছেন। বড় বড় কাজগুলো সম্পাদন করা। হেনরি ফোর্ড একবার বলেছিলেন, আপনি যে কোনো লক্ষ্য অর্জন করতে পারবেন যদি আপনি এটাকে পর্যাপ্ত পরিমাণ ছোট ছোট অংশে ভাগ করতে পারেন। আপনার হাতে যদি কোনো বড় প্রকল্প থাকে যা সম্পন্ন করা খুব গুরুত্বপূর্ণ, তবে আপনি প্রকল্পটিকে ছোট ছোট অংশে ভাগ করতে পারেন। প্রকল্পটির ছোট ছোট টুকরা করে ফেলুন এবং একে বলে টুকরো পদ্ধতি। একটি কাগজ কলম নিন, প্রকল্পটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ছোট ছোট টুকরায় ভাগ করুন। একেবারে করা যায় এমন ছোট ছোট অংশে পরিণত করুন। তারপর নিজেকে শৃঙ্খলায়িত করুন। কর্মতালিকার প্রথম কাজটি দিয়ে আরম্ভ করুন, এটা শেষ হলে পরেরটা, তারপর পরেরটা। প্রায়ই দেখা যায় এভাবে কাজ ভাগ করে নিলে কাজগুলো করা সহজ ও আনন্দদায়ক হয়ে ওঠে। এভাবে কাজ করার ফলে ছোট ছোট কাজ সম্পন্ন করার একটি আনন্দ অনুভূতি লাভ করেন। এই অনুভূতি আপনার মধ্যে শক্তি ও বল তৈরি করবে, সামনে এগিয়ে যাওয়াটা উপভোগ্য করে তুলবে।
রুটি পদ্ধতি। একটি রুটি আপনি কিভাবে খান? একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে খান, ঠিক তেমনই একটি বড় পরিকল্পকে টুকরো করুন। যতটুকু কাজ একবারে করা সম্ভব তা হাতে নিন। সেই কাজটুকু শেষ না হওয়া পর্যন্ত অন্য কিছুতে হাত দিবেন না। এভাবে ভাগ ভাগে ভাগ করে প্রতিটি কাজ সম্পন্ন করুন। এক সময়ে কেবল একটি কাজ, অন্য যে কোনো কাজ তখন এড়িয়ে চলুন। আপনি যখনই আপনার মুখ্য প্রকল্পটি নিয়ে বসবেন তখনই দেখবেন নানান কাজের চাপ, দায়িত্বের চাপ অনুভব করছেন। কিন্তু যদি আপনি একসময়ে কেবল একটি কাজ করেন তবে আপনি অনেক স্বস্তি অনুভব করবেন। এতে করে এক অংশ সম্পূর্ণ হওয়ার সুখানু অনুভূতি আপনাকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং আরও কাজ করার শক্তি ও সাহস দেবে। তখন কাজগুলো করা সহজ হয়ে যাবে। নিজের মধ্যে জরুরি একটি ভাব ফুটিয়ে তুলুন। আজকের বিশ্ব কর্মময় বিশ্ব। এখানে একটি বিরল গুণ হলো নিজের মধ্যে জরুরি একটি ভাব ফুটিয়ে তোলা। দেখা গেছে যে মাত্র 2% লোকজন কাজ সম্পন্ন করার মতো জরুরি একটা ভাব তৈরি করেন। তারা দ্রুত চলেন। যখন আপনি কাজ নির্ভরশীল হয়ে উঠবেন তখন দেখবেন আপনি আপনার পেশাগত ধরে প্রথম দিকে আছেন। 300 জন উচ্চপদস্থ ব্যবস্থাপকদের উপর জরিপ চালানো হয়েছিল। তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে তারা তাদের কর্মচারীদের মধ্যে কোন গুণটি সবচেয়ে বেশি চান। 85%ই একই উত্তর দেয়। 1 নম্বর, প্রাধান্য বজায় রাখার সামর্থ্য। 2 নম্বর, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি আরম্ভ করা এবং দ্রুত ও ভালোভাবে কাজটি শেষ করা। যখন আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো আরম্ভ করতে ও দ্রুত সম্পন্ন করতে পারবেন তখন আপনি দেখবেন যে আপনার সামনে সুযোগ ও সম্ভাবনার শত দুয়ার খুলে গেছে।